7 দফা দাবিতে জামাতে ইসলামীর জাতীয় সমাবেশ চলছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আজহার লিমন। বিস্তারিত জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছি। লিমন, সমাবেশ থেকে জামাতের নেতারা কি বার্তা দিচ্ছেন এবং যারা অংশগ্রহণ করতে এসেছেন দূর দূরান্ত থেকে তারা কি বলছেন? আবির জোহরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে এই মাত্র এই সমাবেশটি শুরু হলো। মূল মঞ্চ থেকে আমি দেখছি যে জামাতের একজন শীর্ষ নেতা, যার বক্তব্য আমি সকালে নিয়েছিলাম, সহকারী সেক্রেটারি জেনারেল আহসান মাহবুব জোবায়ের, উনি বক্তব্য দিচ্ছেন এবং ওনার এই সঞ্চালনার মাধ্যমেই কিন্তু এই সমাবেশটা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। অর্থাৎ আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যাবে এখান থেকে। এর আগে জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জামাতের যে ইসলামী শিল্পীরা, তারা গান, গল্প, আবৃত্তি, স্লোগান তাদের মতো করে কিন্তু তাদের দাবি, তাদের কথা এগুলো প্রচার করার কিন্তু চেষ্টা করেছেন, বা এখানকার যে যারা আগত মানুষেরা আছেন তাদেরকে জাগিয়ে রাখার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে ক্যামেরায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জামাতের যিনি শীর্ষ নেতা, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, উনি কিছুক্ষণ আগে এখানে আসন গ্রহণ করেছেন মূল মঞ্চে। তার পাশে অন্যান্য শীর্ষ নেতাদের আমরা দেখতে পাচ্ছি। জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, উনিও এখানে আছেন এবং আরও অন্যান্য শীর্ষ নেতারা আছেন। এবং একই সঙ্গে মঞ্চে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, এই জুলাই শহীদ পরিবারের সদস্যদের, আহতদের এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামী দলের নেতৃবৃন্দকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এই জামাতের একজন শীর্ষ নেতা আমাকে জানিয়েছিলেন যে এই সমাবেশে যেমন তাদের কর্মী সমর্থকরা যেমন আসছেন, সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ও মতের বা পক্ষের লোকজনদেরও তারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন। আমি জানতে চেয়েছিলাম যে এখানে বিএনপি যোগ দেবে কিনা। সেই জায়গাতে তারা বলেছেন যে তারা বিএনপিকেও আমন্ত্রণ জানিয়েছেন। ঠিক এই মুহূর্তে বলতে পারি যে ঐতিহাসিক এই 70 একরের যে সোহরাওয়ার্দী উদ্যান, এর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমাদের যে ড্রোন ক্যামেরা আছে সেটিতে হয়তো আরো স্পষ্ট বোঝা যাবে। তবে আমরা এখান থেকে যতদূর আমাদের চোখ যাচ্ছে ততদূরই আমরা জনসমুদ্রই দেখছি। ক্যামেরার চোখে হয়তো ততটা স্পষ্ট হচ্ছে না, কিন্তু আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শুধু দেখছি যে জামাতের কর্মী সমর্থকরাই রয়েছেন এবং তাদের হাতে জামাতের যে দলীয় পতাকা সেটি আছেন, বাংলাদেশের পতাকা দেখছি, এবং তাদের যে দলীয় প্রতীক দাঁড়িপাল্লাকে দেখছি। এখানে আরও যে বিষয়টি উল্লেখযোগ্য আমাদের কাছে মনে হচ্ছে, এখানে ইসলামী দলগুলোর সমাবেশে যেমন একই ধরনের লোকদের একটা মিলন মেলা দেখা যায়, সেইখানে যারা ইসলামী নেতৃবৃন্দ আছেন, অর্থাৎ ইমাম, মুয়াজ্জিন কিংবা মাদ্রাসা পড়ুয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে প্রচলিত শিক্ষায় শিক্ষিত লোকজন, যেটি আর একটু স্পষ্টভাবে বলতে গেলে দাড়ি টুপি, এই ধরনের লোকদের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আবার দেখতে পাচ্ছি যে শার্ট পরা, পাঞ্জাবি পরা, এই ধরনের নানান বয়সের দিক থেকে ভিন্নতা আছে, এদের পোশাকের দিক থেকে ভিন্নতা আছে এবং এরা বিভিন্ন এলাকা থেকে, বর্ণের দিক থেকে ভিন্নতা আছে, কিন্তু তারা এই জামাতের এই সমাবেশে কিন্তু এক হয়েছেন এবং জামাত যে এখানে 7 দফা দাবি করছে সেই দাবির সঙ্গে কিন্তু একাত্ম হচ্ছে। বিশেষ করে এখানে আমরা দেখছি যে জামাত যেটি বলছে তাদের 7 দফা দাবির প্রথম যে 4টি দাবি রয়েছে, জুলাই গণবিপ্লব বা গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট, এবং বাকি 3টি রয়েছে এই নির্বাচন সংশ্লিষ্ট। আমরা যেটি দেখছি যে তারা বলছে যে জুলাইয়ের যারা গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি যেমনভাবে দিতে হবে, ঠিক তাদেরকে পুনর্বাসনের, সেই পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে গণহত্যার বিচারের কথা তারা বলছেন, একই সঙ্গে মৌলিক সংস্কারের কথা বলছেন এবং জুলাই সনদ ও ঘোষণাপত্রের ব্যাপারে তারা বলছেন যদি এগুলো না হয় তাহলে হয়তো এই গণঅভ্যুত্থানকারী শক্তি ভবিষ্যতে আবার সন্ত্রাস করার অপরাধে অভিযুক্ত হতে পারে, তাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হতে পারে। গান, গল্প, এই ভাওয়াইয়া, পল্লী গীতি কিংবা এই জারি সারি ভাটিয়ালের মাধ্যমে এই সমস্ত সুরে তারা এই জিনিসগুলো কিন্তু প্রচার করছে। আর নির্বাচন সংশ্লিষ্ট যে 3টি দাবি আমরা এখানে দেখছি, সেইখানে তারা বড় দাগে প্রথমে বলছে যে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চান। পিআর পদ্ধতি নির্বাচন কিন্তু রাজনীতির মাঠেও আলোচনা চলছে। এই পিআর পদ্ধতি নির্বাচন হলো সংখ্যানুপাতিক নির্বাচন, অর্থাৎ মোট যত ভোট পাবে বা মোট যত ভোট গ্রহণ হবে একটি নির্বাচনে, সেইখানে রাজনৈতিক দলগুলো যে যত শতাংশ ভোট পাবে সে তত শতাংশ আসন পাবে এই আইনসভায়, অর্থাৎ জাতীয় সংসদে। এই দাবিটি তারা করছে। এর আগে আমরা একই দাবিতে বাংলাদেশ ইসলামী আন্দোলন, তাদেরও একটা বড় সমাবেশ এইখানে করতে দেখেছিলাম। তারা বলছে যে লেভেল প্লেইং ফিল্ড দরকার। আমি
জামাতের শীর্ষ নেতাদের কাছে জানতে চেয়েছিলাম যে তারা কি মনে করছে যে এখন লেভেল প্লেইং ফিল্ড নেই। তারা বলছেন যে শুধু তারা নয়, অনেক পক্ষ মনে করছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই। সবশেষ তারা প্রবাসীদের ভোট দেবার অধিকার নিশ্চিত করার কথা বলছে। তারা এখানে পরিসংখ্যান তুলে ধরছে যে প্রায় 1.5 কোটি প্রবাসী ভোটার রয়েছে বাংলাদেশের বাইরে, যারা এই দেশের একটা বড় অংশীদার, যাদের পাঠানো রেমিটেন্সে এই দেশ ঘুরে দাঁড়িয়েছে এবং জুলাই আন্দোলনে যাদের একটা অপরিসীম ভূমিকা ছিল, তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। এই সমস্ত কথাগুলো, ব্যাপারগুলো কিন্তু এখানে আলোচিত হচ্ছে এবং আমরা দেখছি যে এখানে চৌঠা শ্রাবণের যে আকাশ, সেখানে মাঝে মাঝে সূর্যটা গনগনিয়ে উঠছে, আবার একটা মেঘ এসে সেই সূর্যকে ঢেকে দিচ্ছে। এই যে একটা মানে আলোর খেলা বা মেঘ আর রোদ্দুরের খেলা দেখছি, সেভাবে এখানে নানাভাবে জামাত তাদের যে কর্মসূচি, তাদের যে কথা, সেটি কিন্তু তারা এখানে প্রকাশ করছে। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে যেই দাবিগুলো তারা এখানে করছে এবং তাদের এখানে যারা সহযোগী বা এখানে যারা এ নিয়ে যারা একাত্মতা জানাচ্ছে, তাদের এই বিষয়গুলো কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন সহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে কিন্তু আলোচনা হচ্ছে। বিশেষ করে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বিভিন্ন স্টেকে বা বিভিন্ন অংশীজন বিভিন্ন প্ল্যাটফর্মে এগুলো আলোচনা করছে। আমি জামাতের যে একজন শীর্ষ নেতাকে আমি প্রশ্ন করেছিলাম, তাহলে এই ধরনের একদম দূর দূরান্ত থেকে, প্রত্যন্ত এলাকা থেকেও মানুষ এসেছে এখানে, এদের জেলা শাখা থেকে শুরু করে বিভাগীয় শাখা থেকে শুরু করে শাখা উপশাখা সব ধরনের নেতৃবৃন্দ, একদম গ্রাম থেকেও অনেক মানুষেরা এসেছে। এই ধরনের জমায়েত করা কি তাহলে প্রচলিত যে রাজনৈতিক শক্তিমত্তা দেখানো হয় সেরকম কিনা? যেটি জামাতের ওই নেতা, উনার বক্তব্য হলো যে এটি রাজনৈতিক শক্তিমত্তা নয়। উনি বলছেন যে এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে একটা নতুন বাংলাদেশ গড়ার বাস্তবতা তৈরি হয়েছে, সেইখানে এই জাতীয় সমাবেশের মাধ্যমে তারা আরো মানুষকে সম্পৃক্ত করতে চান এবং এর মাধ্যমে তারা মূলত এই দাবিগুলো বাস্তবায়নের জন্য একটা চাপ তৈরি করতে চান। কেসারেন শেকড় থেকে শিখরে। এবং জামাতের যে কথা, জামাতের যে বক্তব্য, জামাতের যে দাবি, সেইখানে তারা মনে করছেন সমাবেশের মাধ্যমে তারা বিভিন্ন পক্ষে আরো বেশি গুরুত্ব পাবে এবং তাদের দর কষাকষির একটা সুযোগ তৈরি হবে। এইভাবে সমাবেশটি চলছে। আমরা দেখেছি যে অনেক দিক থেকে কিছু ব্যতিক্রম বিষয় তো আমাদের চোখে পড়ছেই। বিশেষ করে এখানে একটা বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী রয়েছে, তারা পরিস্থিতি কিন্তু সামাল দেবার চেষ্টা করছেন। নেতাকর্মীরা কিন্তু প্রচন্ড রোদ আছে, তারপরে ধৈর্য ধরে এখানে বসে আছেন এবং নেতৃবৃন্দর বক্তব্য শোনার অপেক্ষা করছেন। এবং এখানে যখন এই নানান ধরনের সাংস্কৃতিক পরিবেশনা হচ্ছে, সেগুলোতে কিন্তু সাড়া দিচ্ছেন। সাংস্কৃতিক পরিবেশনের ব্যাপারে বলি, এটিও অনেকটা ব্যতিক্রম দেখাচ্ছে আমাদের চোখে। বিশেষ করে তারা যখন এখানে গান পরিবেশন করছেন, সেখানে আসলে বাদ্যযন্ত্র বা নানান ধরনের আনুষ্ঠানিকতার অত মানে সমাহার নেই, কিন্তু তাদের গানে এক ধরনের দেশাত্মের একটা সুর আছে। তারা দেশাত্মবোধক গান গাইছেন, এক ধরনের দরদ আছে এবং খুব মজার ছলে এই তাদের যে দাবি, এই 7 দফা, এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন, এই শহীদ আহত পরিবারদের পুনর্বাসন, একটা সুষ্ঠু নির্বাচন, নতুন বাংলাদেশের স্বপ্নের কথা তারা কিন্তু গানে গানে এখানে বলছেন। এবং যেটি বলতে পারি, দর্শক হয়তো পাখির চোখে এখন দেখছেন যে পুরো যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কিন্তু এই জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে। এবং যেটি আমরা দেখছি যে এই মূল মঞ্চ তো আছেই, এর বাইরে এই সোহরাওয়ার্দী উদ্যানের সঙ্গে যতগুলো প্রবেশ পথ আছে, এই সোহরাওয়ার্দী উদ্যান মৎস্য ভবন, এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে শাহবাগ, বাংলা মোটর, ফার্ম গেট, এই পুরো এলাকাতেই কিন্তু এই জনসমুদ্র ছড়িয়ে পড়েছে। আমাদের আরো অন্যান্য অনেক সহকর্মী এই জামাতের এই জাতীয় সমাবেশটি কভার করছে। এই মঞ্চের একটু শেষ প্রান্তে আছেন আমাদের সহকর্মী ওমর ফারুক। আপনার ওইখানে আপনি পরিস্থিতি কেমন দেখছেন? জামাতের দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা যারা এই সমাবেশে অংশ নিতে এসেছেন, তাদের সঙ্গে আপনি কথা বলেছেন কিনা? তাদের বক্তব্য কি? যেমনটি বলছিলেন যে আসলে
এই মুহূর্তে জামাতের যে জাতীয় সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যান থেকে জামাত ইসলামের যে জাতীয় সমাবেশ 7 দফা দাবিতে সেটি কিন্তু এই মুহূর্তে জনসমুদ্রে রূপ নিয়েছে। আমরা যেমনটি দেখেছি যে আসলে এই মুহূর্তে রাজধানীর রমনা পার্ক যেটি রয়েছে সেটিও কিন্তু আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা যে জামাতের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এই রমনা পার্কটিও কিন্তু এই মুহূর্তে জামাতের নেতাকর্মীতে আসলে পরিপূর্ণ হয়ে গেছে। এছাড়াও যদি আমি বলি আসলে আজকে যে ঢাকার যে অন্যান্য যে পয়েন্টগুলো রয়েছে ফার্মগেট, শাহবাগ এবং হচ্ছে এদিকে যদি বলি মৎস্য ভবন, হাইকোর্ট, প্রেস ক্লাব এবং হচ্ছে গুলিস্তান, মোটামুটি এই সোহরাওয়ার্দীর আশেপাশের সকল এলাকায় কিন্তু আসলে জামাতের নেতাকর্মী যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন এবং আজকে তারা মূলত আমাদেরকে যেটি বলছেন যে আসলে তারা দীর্ঘ 16-17 বছর ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা ছিল সে সময় তাদের যে ভোটাধিকার, তাদের যেই রাজনৈতিক অধিকার সেটি তারা প্রয়োগ করতে পারেনি, যার ফলে তারা কিন্তু আসলে বিভিন্ন দূর থেকে অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুদূর চট্টগ্রাম, কুড়িগ্রাম, রংপুর সে সকল অঞ্চল থেকে গতকাল থেকেই কিন্তু আসলে এখানে তারা আসতে শুরু করেছেন এবং তারা বলছেন যে আসলে এই যে তাদের যে ক্লান্তি, তাদের যে কষ্ট সেটি তারা মূলত আসলে সেটি উপেক্ষা করেই তারা আসলে আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়তে তাদের যেই 7 দফা দাবি সেটি বাস্তবায়নের জন্যই কিন্তু তারা আজকে এই সমাবেশে আসছেন এবং আমাদেরকে বলছেন যে আসলে তারা তাদের আজকের এই উপস্থিতির মাধ্যমে সরকার সহ যারা রয়েছেন তাদেরকে আসলে তারা জানান দিতে চান যে তাদের যে 7 দফা দাবি রয়েছে অর্থাৎ যে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের জন্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, এছাড়াও যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে এবং জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন, এছাড়াও বিগত 1 বছর জুলাই অভ্যুত্থানের প্রায় 1 বছর হয়ে গেল, তো এই মুহূর্তে তারা বলছেন যে আসলে জুলাই সনদ এবং এর বাস্তবায়ন এবং এছাড়াও তারা বলছেন যে আসলে যে জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্য যারা রয়েছেন তাদেরকে পুনর্বাসন সহ তাদের যে সকল দাবি রয়েছে সেগুলো আসলে তারা বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু তারা আজকে এখানে সমাবেশে অংশ নিচ্ছে। আর আসলে এই মুহূর্তে প্রায় প্রত্যেকটা সোহরাওয়ার্দী উদ্যান এর পাশে যে ফার্মগেট, শাহবাগ, রমনা পার্ক যেটি রয়েছে, মৎস্য ভবন, মোটামুটি সবগুলো স্থানে কিন্তু আসলে জামাতের যে নেতাকর্মীরা রয়েছেন তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে আসলে তারা আজকের এই সমাবেশ সফলতার মাধ্যমে তারা এই স্থান ত্যাগ করবেন। আমি যদি বলি আজকে আসলে মূলত এই সমাবেশকে নিরবিচ্ছিন্ন এবং সুশৃঙ্খল করার লক্ষ্যে কিন্তু আসলে প্রায় 6000-এর মতো স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন ঢাকার বিভিন্ন পয়েন্টে। এছাড়াও আসলে প্রায় 15টিরও বেশি মেডিকেল ক্যাম্প রয়েছে যেখানে আসলে 2 জন করে বিশেষজ্ঞ ডাক্তার থাকবেন। যদি বলি আজকের এই মহাসমাবেশ কিন্তু জামাত ইসলাম এবারে প্রথম ঢাকার যে সোহরাওয়ার্দী উদ্যান সেখানে তারা মহাসমাবেশ করছেন, কিন্তু এর আগে মূলত দলটি পুরানা পল্টন সহ এর আশেপাশে তারা সমাবেশ করতেন, কিন্তু এবারই প্রথম তারা এই সোহরাওয়ার্দী উদ্যানে তাদের যে সমাবেশ তারা সেটি করছেন। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের সহকর্মী শাহাদাত অব্র। এই মুহূর্তে কিন্তু হচ্ছে ঠিক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যেই প্রবেশদ্বার আছে, সোহরাওয়ার্দীর প্রবেশদ্বার, সেখানেও কিন্তু হচ্ছে মানুষের লোকারণ্য কিন্তু পুরোপুরি একদম বলা চলে যে প্রবেশ করার মতো অবস্থা নেই। তবে যারা কিনা হচ্ছে প্রবেশ করতে পারছেন না তারা কিন্তু এই ধরনের এলইডির সামনে বসে পড়েছেন এবং তারা কিন্তু এই যে 2টা বাজে যখন কিনা ডক্টর শফিকুর রহমান এসে পৌঁছলেন এবং সালাম জানালেন তখন থেকে কিন্তু তারা এখানে বসে পড়লেন এবং এই যে পরবর্তী যেই অনুষ্ঠান আছে পুরোটাই এখানে থেকেই তারা হচ্ছে আয়োজন উপভোগ করবেন এমনটাই জানিয়েছেন তারা। তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই যে এই পুরো রমনা পার্কের আশেপাশে আমি কিন্তু ঘুরে দেখেছি, সব জায়গায় কিন্তু হচ্ছে বলা চলে টিল ঠাইয়ের জায়গা নেই, মানুষ হাঁটছে, যাচ্ছে, মিছিল আসছে, একের পর এক। জামায়াতে ইসলামের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে প্রায় 10 লাখেরও বেশি মানুষ আসবে এই সমাবেশটিতে। এই যে এই সমাবেশকে কেন্দ্র করে জাতীয় সমাবেশ যেটি, এই সমাবেশকে
কিন্তু হচ্ছে বলা চলে ঢাকার প্রত্যেকটি প্রান্তে প্রান্তে হচ্ছে সাধারণ যে ভলান্টিয়ার তারা কাজ করছে। মোট 6000 ভলান্টিয়ার আছে, তারা কিন্তু পুরো ঢাকা জুড়ে কিন্তু কাজ করছে। আমি কিছুক্ষণ আগে হচ্ছে গাড়ি দিয়ে শাহবাগ থেকে শুরু করে বাংলা মোটর একটু ঘুরে দেখলাম। সেই জায়গায় আমি দেখেছি যে ঝটিকা মিছিল থেকে শুরু করে কিছুক্ষণ পরপরই কিন্তু মানুষের পায়ে হেঁটে যে মিছিল সেটি কিন্তু চলমান রয়েছে এবং একের পর এক এই যে সোহরাওয়ার্দীকে কেন্দ্র করে যে মিছিল সেটি কিন্তু আসতে শুরু করেছে সেই সকাল থেকেই। তারপর থেকে এখন পর্যন্ত কিন্তু অবিরামভাবে সেই মিছিল আসছে। তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই যে ঢাকার বাইরে থেকে কিন্তু বিশাল সংখ্যক মানুষ এই যে ঢাকা শহরে এসে পৌঁছেছে। কেউ কেউ বাস ভাড়া করে এসেছেন, কেউ কেউ ট্রেনে এসেছেন, আবার কেউ কেউ লঞ্চে করেও এসেছেন। আমরা এখানে যেমন হচ্ছে উত্তরবঙ্গের মানুষ দেখেছি, তেমনি কিন্তু দেখেছি দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ উত্তরের পাশ থেকেও কিন্তু অনেকে এসে, পূর্ব পাশ থেকে সিলেট জেলা থেকে কিন্তু এসেছে এবং তার পাশাপাশি কুষ্টিয়া, মেহেরপুর, এছাড়াও যদি বরিশালের কথা বলতে যাই, বরিশাল, ভোলা থেকে শুরু করে নানা জায়গা থেকে কিন্তু মানুষ এসেছে। এবং তার পাশাপাশি কিন্তু বলাই চলে যে এই সমাবেশ কিন্তু জামাতে ইসলামের যে 7 দফা, সেই 7 দফার একটি প্রতিচ্ছবি আমরা তাদের আয়োজনে লক্ষ্য করেছি। তাদের গান, তাদের নানা ধরনের আয়োজন সবকিছুতেই কিন্তু আমরা 7 দফা ছোঁয়া পেয়েছি, যেখানে কিনা হচ্ছে জুলাই আন্দোলনের বিচার এবং যেই নির্বাচন, আগামী নির্বাচনের কথা বলা হয়েছে, সেখানে সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবি কিন্তু এই 7 দফার মধ্যে একটি। আর এই মুহূর্তে শাহবাগে আছেন গালিব, আমরা তার সাথে যোগাযোগ করতে চাই। গালিব, আপনি কেমন দেখছেন সেই জায়গার পরিস্থিতি কি এবং মাঠে কেমন মানুষ প্রবেশ করতে আপনি লক্ষ্য করছেন? গালিব, ঠিক 2টার সময়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক উদ্যানে জামায়াতের যেই জাতীয় সমাবেশ সেটি শুরু হয়েছে। আর ঠিক ভিন্ন চিত্র এই শাহবাগের যেই অত্র এলাকা। এর আগেই আমরা যেটাকে বলেছিলাম যে যেহেতু সমাবেশ স্থলে সবার যাওয়ার মতো অবস্থা হবে না, তাই ভিন্ন ভিন্ন পয়েন্টে কিন্তু বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। ঠিক শাহবাগ মোড়ে যে বড় পর্দাটি ব্যবস্থা করা হয়েছে, এখানে অনেক জামাতের নেতাকর্মী তারা এই রাস্তার উপরে বসে পড়েছেন। ঠিক এখান থেকেই তাদের যেই জাতীয় সমাবেশ সেটি তারা দেখছেন এবং মাইকে তো সেই শব্দ শোনা যাচ্ছেই। এবং এছাড়াও আরেকটি বড় যে বিষয় সেটি হচ্ছে যে ইতিমধ্যে সমাবেশ শুরু হয়ে গেলেও এই যে সমাবেশে যাওয়ার যে মিছিল সেটি কিন্তু এখনো শেষ হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে এখনো খণ্ড খণ্ড মিছিল এই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে সব থেকে বড় যে বিষয়টি, এখানে কোনো কিন্তু ব্যানার রয়েছে, হয়তো সেই অত্র এলাকার কিংবা ওই ওয়ার্ডের ব্যানার রয়েছে, কিন্তু এখানে কোনো ব্যক্তির ব্যানার আমরা চোখে পড়েনি আমাদের এখানে। সেখানে শুধু চোখে পড়েছে জামায়াত ইসলামীর ফ্ল্যাগ কিংবা অন্য ফ্ল্যাগ আমাদের চোখে পড়েছে, জাতীয় পতাকা চোখে পড়েছে, কিন্তু ব্যক্তিকেন্দ্রিক যেই রাজনীতির একটা উৎসব আমরা এই দেশে দেখে থাকি কিংবা একটা সংস্কৃতি দেখে থাকি, সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখানে কিছুক্ষণ পরপরই স্লোগান দেওয়া হচ্ছে এবং সেই স্লোগানে সবাই মাতছে এবং তাদের যেই চিরাচরিত যেই ইসলামিক যেই স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগানই তারা দিয়ে যাচ্ছেন। আর সব থেকে বড় যে বিষয়, তীব্র রোদ, কারণ জানেন যে এই মাসে কিন্তু গরমের তীব্রতা বেশি থাকে, যদিও মাঝে মধ্যে একটু মেঘের কারণে ছায়ার সৃষ্টি হচ্ছে, কিন্তু সেটা কিন্তু খুব একটা স্বস্তিদায়ক না। কিন্তু তার মধ্যেও এখানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবং তারা এখানে বসে পড়েছেন এবং এখান থেকেই এই সমাবেশের যেই কার্যক্রম চলছে তা তারা পর্যবেক্ষণ করছেন। আর সব থেকে বড় যে বিষয়টা, যেই পরিমাণ মানুষের সমাগমের কথা বলা হয়েছিল আগে থেকে, যে 10 লাখ মানুষ এই জাতীয় সমাবেশকে ঘিরে এখানে উপস্থিত হবেন, আসলে বাস্তব অর্থে সেই সংখ্যা হয়তো অনেক বেশি, যদিও এটা গুণে শেষ করা সম্ভব নয়, কিন্তু বাস্তব চোখে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটা অনেক বেশি এবং যে কোনো সমাবেশের থেকে অনেক বৃহৎ সমাবেশে তৈরি হয়েছে। এবং সব থেকে বড় যে বিষয়টি, যে জামাতের কেন্দ্রীয় নেতারা যেই 7 দফা দাবিতে এই জাতীয় সমাবেশটি করছে, এখানকার অনেক নেতাকর্মীর সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে এই 7টি দফা এটি এই সময়ের জন্য
সব থেকে প্রয়োজনীয়, বিশেষ করে দেশ এবং দেশের জনগণের জন্য, এবং সামনে যেহেতু নির্বাচনের পথ এবং পরবর্তীতে নির্বাচনের পরে কোনো সরকার যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, তাই এই 7 দফা দাবি, যেখানে গুরুত্বপূর্ণ কিছু ধারা তারা যুক্ত করেছেন। তো এই শাহবাগের চিত্র আসলে এরকমই। সমাবেশ আরও এখন চলবে, যেহেতু এখন মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরপরে হয়তো জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, জামাতের যিনি আমির রয়েছেন তিনি বক্তব্য রাখবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য। এই ছিল আমার কাছ থেকে শাহবাগ থেকে সর্বশেষ। আমার আরেক সহকর্মী নাইম আমির রয়েছেন, তার কাছ থেকে জেনে নিব সেখানকার সর্বশেষ পরিস্থিতি।